ক্লাস 9 তোমাদের স্বামী বিবেকানন্দের চিঠি গদ্যাংশটা আমাদের হচ্ছিল। আমরা প্রথম প্যারাটা পড়েছি, প্রথম পার্ট আমাদের ভিডিওতে দিয়েছি, আশা করি তোমরা দেখেছো। চিঠি আমি তোমাদের প্রথম ভিডিওতেই বলেছি, চিঠিটা পড়াতে আমার বেশ ইন্টারেস্টিং লাগে এবং ভালো লাগে, কারণ চিঠি থেকে আমরা অনেক বাস্তব জ্ঞান লাভ করতে পারি। চিঠি মানে যে সে মানুষের তো চিঠি নয়, চিঠিটা হচ্ছেন স্বামীজির চিঠি। আর স্বামীজি তো আমাদের কাছে আদর্শ একজন মানুষ কেন, মহাপুরুষ, তিনি মহাপুরুষ। তার আদর্শে আদর্শিত হতে পারলে আমরা নিজেদেরকে তো ধন্য মনে করব। তাই সেই চিঠি অবশ্যই গুরুত্বপূর্ণ হবে, আর সেই চিঠি শিক্ষামূলকও হবে। আমি তোমাদের আগেও পড়াতে বলেছি যে নাম্বার বড় কথা নয়, সমাজে আমাদেরকে কিন্তু মানুষ হিসাবে একটা পরিচিতি আনতে হবে। আর মানুষ হিসাবে পরিচিতি গড়ে তুলতে গেলে কিন্তু এই পদ্যাংশগুলো মুখস্থ করে নোটস মুখস্থ করবার পাশাপাশি সেই পদ্যাংশতে লেখক আমাদের কি শিক্ষা দিয়ে গেছে সেইটাকে কিন্তু আমাদেরকে আত্মস্থ করতে হবে। তবেই আমরা কিন্তু সামনের পথটাকে মসৃণ পাবো, নইলে কোনো মতে কিন্তু আমরা আমাদের জীবনটাকে মসৃণ পথে চালাতে পারবো না। সামান্য ওই মার্কশিটের ওই নাম্বারগুলো কিছু নয়, কিন্তু তোমরা ওই নাম্বারগুলো যেমন প্রয়োজন, অবশ্য কিছু না বলতে তোমাদের তো পড়াশোনা না করলে নাম্বার আসবে না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু পড়াশোনার পাশাপাশি এই জীবনের শিক্ষাগুলো কিন্তু তোমাদের এই পাঠ্যপুস্তক থেকে নিয়ে যেতে হবে, কাজে লাগাতে হবে, দৈনন্দিন কাজে লাগাতে হবে। আচ্ছা, এখানে দেখো, এখানে আমরা গল্পতে কি জেনেছি, নিবেদিতা আসতে চাইছে আমাদের ভারতবর্ষে কাজ করবার জন্য, আর স্বামীজি তাকে আমাদের ভারতবর্ষের পরিস্থিতিটা বোঝাতে চাইছেন। তিনি বলছেন কি, যে এখানে কাজ করতে গেলে অনেক বাধা বিপত্তিকে পেরোতে হবে, অনেক বিঘ্ন আছে, অনেক প্রতিকূল পরিস্থিতি আছে। এই প্রতিকূল পরিস্থিতিকে তুমি যদি জয় করতে পারো, তাহলে তুমি কিন্তু ভারতবর্ষে কাজ করতে পারবে। এবার সেই বিঘ্নগুলো কি আমরা পড়ব। এই যে বলছে দেখো, কিন্তু বিঘ্নও আছে বহু, এদেশের দুঃখ, কুসংস্কার, দাসত্ব প্রভৃতি কী ধরনের তা তুমি ধারণা করতে পারবে না। বলছে দুঃখ আর কুসংস্কার, দাসত্ব, কুসংস্কার তো আমরা কিছুটা জেনেছি, সতীদাহ প্রথা বলো, তারপরে বাল্যবিবাহ বলো, কৌলিন্য প্রথা বলো, এই কুসংস্কারগুলো মানুষ মেনে নিতে পারবে না। তাই আর নিবেদিতা তো অন্য দেশের মানুষ, তার পক্ষে এই জিনিসগুলো শুনলেই সে অবাক হয়ে যাবে। তাই জন্যই বলছে দুঃখ, কুসংস্কার আর দাসত্ব মানে ধরো, আমরা সবসময় যে ব্রিটিশদের দাসত্বের কথা বলবো তা নয়, আমরা কিন্তু এমনি নিজেরা দাস হয়ে থাকি। আমাদের মেন্টালিটিটাই যেন অন্যের দাস হয়ে থাকবার মেন্টালিটি, সেই দাসত্ব জিনিসটাকেই স্বামীজি তুলে ধরতে চেয়েছেন। বড় বেশি ডিপেন্ডেবল আমরা, তা তুমি ধারণা করতে পারো না। এদেশে এলে তুমি নিজেকে অর্ধ উলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেষ্টিত দেখতে পাবে। স্বামীজির এটা খুব কষ্টের জায়গা ছিল, যে আমাদের ভারতবর্ষের এতটাই অর্থনৈতিক পরিস্থিতি খারাপ যাচ্ছিল, যে এক শ্রেণীর মানুষ এত বেশি ভোগ করেছে আর এক শ্রেণীর মানুষ এত বেশি বঞ্চিত হয়েছে, যে এই যে বলছে অর্ধ উলঙ্গ অসংখ্য নরনারী। অর্ধ উলঙ্গ মানে কি, মানে তার পরনের বস্ত্রটুকু পর্যন্ত তার জোগাড় করবার ক্ষমতা নেই, আর্থিক পরিস্থিতিটা নেই। তাই এই রকম নরনারী কিন্তু আমরা অসংখ্য দেখতে পাবো ভারতবর্ষে। তাদের জাতি ও স্পর্শ সম্বন্ধে বিকট ধারণা। এইসব সম্বন্ধে আবার জাতি স্পর্শ মানে কি, জাতিগত ভেদাভেদ, স্পর্শ, এ নির্যাতি, এর হাতে ছোঁয়া জল খাওয়া যাবে না, ও নির্যাতি, ওকে আমাদের এক আসনে বসতে দেওয়া যাবে না, ও হচ্ছে যে কুলীন নয়, ওকে এই কাজে অংশগ্রহণ করানো যাবে না। এই রকম নানা রকমের পরিস্থিতি, খারাপ পরিস্থিতি আমাদেরকে পেরোতে হয়। আবার একটা কি বলছে, ভয়েই হোক বা ঘৃণাতেই হোক তারা শ্বেতাঙ্গদের কি করে, এড়িয়ে চলে। এই যে নিবেদিতা আসবে, নিবেদিতা তো একজন শ্বেতাঙ্গ, তাই জন্যই স্বামীজি সাবধান করে দিচ্ছে যে তুমি এসেই ওদের সঙ্গে মিশে যেতে পারবে না, ওরা তোমাকে আপন ভাববে না, কারণ ওরা ভয়েতে হোক ঘৃণাতে হোক, কেন ভয় ঘৃণা দুটোই থাকবার কথা, কারণ সাম্রাজ্যবাদী শক্তির কাছ থেকে আমরা খুব একটা ভালো ব্যবহার পাইনি। তাই সেই মুহূর্তে দাঁড়িয়ে তারা ভয়ে বা ঘৃণাতে কি করে, শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে। এবং তারা
এদের সব ঘৃণা করে, মানে শ্বেতাঙ্গরাও এদেরকে কি করবে, ঘৃণা করে। পক্ষান্তরে শ্বেতাঙ্গেরা তোমাকে খামখেয়ালি মনে মনে করবে। বলছি এই রকম পরিস্থিতিতে তুমি শ্বেতাঙ্গদের থেকে এদের হয়ে কাজ করতে এসেছো, শ্বেতাঙ্গরা তোমাকে কি ভাববে, যে খামখেয়ালি, এর কোনো কাজের কোনো ছিঁড়ি নেই, একটা নিজের শখ মেটাতে এসেছে, এবং প্রত্যেকটা গতিবিধি সন্দেহের চোখে দেখবে। যেহেতু সেই সময় সাম্রাজ্যবাদী শক্তি বা শ্বেতাঙ্গরাই আমাদের শাসনকর্তা, সেহেতু নিবেদিতা যা যা করবে সেই সবগুলোকেই তারা কি করবে, ভালোভাবে দেখবে না, সন্দেহের চোখে দেখবে। তাছাড়া জলবায়ু অত্যন্ত গ্রীষ্মপ্রধান। আয়ারল্যান্ডের জলবায়ু, নিবেদিতা যেখানে বড় হয়েছে সেখানকার জলবায়ু কিন্তু নাতিশীতোষ্ণ প্রকৃতির, আর আমাদের জলবায়ু এখানে কি গ্রীষ্মপ্রধান। এদেশের প্রায় সব জায়গারই শীতই তোমাদের গ্রীষ্মের মতো, আর দক্ষিণাঞ্চলে তো সর্বদাই আগুনের হলকা চলছে। তার মানে এখানের পরিস্থিতি বা এখানকার জলবায়ু তার সঙ্গে ম্যাচ খাবে না, শারীরিক কিছুটা সমস্যার মধ্যেও সে পড়তে পারে। শহরের বাইরে কোথাও ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য কিছুমাত্র পাওয়ার উপায় নেই। এই সব সত্ত্বেও যদি তুমি কর্মে প্রবৃত্ত হতে সাহস করো, তবে অবশ্য তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি। সর্বত্র যেমন এখানেও তেমন আমি কেউ নই, তবু আমার যেটুকু প্রভাব আছে সেটুকু দিয়ে আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। এইখানে এই প্যারাটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্যারা। এখান থেকে এই কোশ্চেনটা সব বছর সব সময় আসে, যে স্বামীজি নিবেদিতাকে কি কি প্রতিকূল পরিস্থিতির কথা মনে করিয়েছিলেন, বা নিবেদিতা ভারতবর্ষে কাজ করতে গিয়ে কি কি প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হবে, কি কি বাধা বিঘ্নের সম্মুখীন হবে। তোমরা পয়েন্ট করে 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 দেবে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর করে করে পুরো এই প্যারাটা আছে। প্রথমত ভারতবর্ষের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সেখানের মানুষের কুসংস্কার, দাসত্ব, এইগুলো সহ্য করতে করতে তারা একরকম এতেই অভ্যস্ত হয়ে পড়েছে। তারপরে শ্বেতাঙ্গরাও তোমার কাজটাকে ভালো করে দেখবে না। তারপরে এদেশের মানুষরাও শ্বেতাঙ্গদের যেহেতু ঘৃণার চোখে দেখে, ভয়ের চোখে দেখে, তোমার সঙ্গে স্বাভাবিকভাবে মিশবে না, তোমাদেরকেও সেরকমভাবেই দেখবে। তারপরে এখানকার জলবায়ু তোমার শ্যুট করবে না, এখানকার জলবায়ু তোমার ওখানের থেকে এখানে একদম বিপরীত জলবায়ু, সেই জলবায়ুকে মানিয়ে নিতে তোমার বেশ কষ্ট হবে। তারপরে আরেকটা, ইউরোপীয় যে কারেন্ট, বিদ্যুৎ বা আরও দোকানপাতি যে সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য সে ভোগ করে এসেছে, এখানে কিন্তু মানে শুধুমাত্র সেই সব সুবিধাগুলো শহরে পাওয়া যায়, গ্রামের দিকে পাওয়া যায় না। এবং শহরের বেশ কিছু প্রত্যন্ত অঞ্চল আছে যেগুলো সেখানে সেই মুহূর্তে সেই সুবিধাগুলো সে পাবে না। তাহলে এতগুলো যদি বিঘ্ন বাধা সে অতিক্রম করবার মানসিক জোর রাখতে পারে, তবে সে এখানে আসুক, আর স্বামীজি তাকে তার যথার্থ মানে যথাসাধ্য মতো তাকে সাহায্য করবে। এখানে আরও তিনি কিছু বলেছেন, কি বলেছেন দেখো, কর্মে ঝাঁপ দেবার পূর্বে বিশেষভাবে চিন্তা করো, এবং কাজের পরে যদি বিফল হও কিংবা কখনো কর্মে বিরক্তি আসে, তবে আমার দিক থেকে নিশ্চয় জেনো যে আমাকে আমরণ তোমার পাশেই পাবে। এটা কোনো বাবা মা তার ছেলে মেয়েকে বলে, এখানে কোনো গুরু তার শিষ্যকে বলছে। দেখো বলছে, কি বলছে ভালো করে শোনো। আমরা সবসময় বলি যে তোমার পাশে আছি, তুমি কাজটা করতে চেষ্টা করো, তুমি যদি কাজটা নাও পারো, তুমি যদি বিফল হও, তাও আমি তোমার পাশে থাকবো, তুমি আবার চেষ্টা করবে। এটা বাবা মা বলতে পারে। এখানে দেখো স্বামীজি একজন গুরু হয়ে তার শিষ্যকে এই কথাটা বলছে, যে কর্মে ঝাঁপ দেবার পূর্বে তুমি ভালোভাবে চিন্তা করে নাও, কাজের পরে যদি বিফল হও, যদি কর্মে তোমার বিরক্তি আসে, যে এই রকম পরিবেশে তুমি কাজ করতে পারবে না, তাও আমি তোমাকে খারাপ ভাববো না, সেটাই স্বাভাবিক হয়তো, তাই তোমার পাশে আমি আমরণ থাকবো। তা তুমি ভারতবর্ষের জন্য কাজ করো আর না করো, তোমার যে এই যে চিন্তা ভাবনাটা, এই মেন্টালিটিটা যে তোমার আছে, এতেই আমি তোমার পাশে থাকবো। বেদান্ত ধর্ম ত্যাগই করো আর ধরেই থাকো। বলছে দেখো নিবেদিতাকে স্বামীজি, আমি বললাম না যে একদম পিতামাতা বাবা মা যেমন করে তার ছেলে মেয়েকে বলে, এখানে নিবেদিতাকে স্বামীজি তাই বলছেন, যে তুমি কাজে সফল হও না হও, তুমি ভারতবর্ষের জন্য কাজ করো বা না করো, আমি যে বেদান্ত ধর্ম প্রচার করছি সেই বেদান্ত ধর্ম যদি গ্রহণ করো বা না করো, তাও কি করব, আমি তোমার পাশে থাকবো। মরদ কি বাত হাতি কা দাঁত,
এই লাইনটা তোমরা দাগ দেবে। এই লাইন তুলে 3 নম্বরের কোশ্চেন আসে, একবার বেরোলে আর ভেতরে যায় না, খাঁটি লোকের কথারও তেমনি নড়চড় নেই, এই আমার প্রতিজ্ঞা। তাহলে বলছে এই যে মরদ কি বাত হাতি কা দাঁত, একটা হাতির দাঁত বেরিয়ে গেলে সেই দাঁতগুলো কিন্তু আর ভেতরে ঢোকে না, সেই দাঁতগুলো আর তোমরা মানে দেখতেই পাবে এরকম একটা অবস্থা। তো স্বামীজি বলছেন পুরুষ মানুষেরও সেই রকমই কথার দাম হওয়া উচিত, যে কথা একবার দেয়া হয় সেই কথা রাখা দরকার, আর স্বামীজি তা করবেন। আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্তই থাক আজকের পড়াটা, আমরা পরের পড়াটা সামনের দিনে পড়ব।